লার্ন ফিজিক্স উইথ এ ক্লিয়ার কনসেপ্ট চ্যানেলে সকলকে স্বাগত। আজকে আমরা আলোচনা করব নিস্তড়িত পরমাণু ও আয়ন। এই ভিডিওটি অষ্টম শ্রেণীর ছাত্রছাত্রীদের জন্যে। এখন আমরা ক্লাসে আসব। আজকের আলোচ্য বিষয় নিস্তড়িত পরমাণু ও আয়ন। প্রথমে আমরা পরমাণু সম্পর্কে ধারণা করব। পরমাণু কী? মৌলিক পদার্থের ক্ষুদ্রতম কণিকা, যার মধ্যে ওই পদার্থে সকল ধর্ম বজায় থাকে এবং যা রাসায়নিক বিক্রিয়ায় অংশগ্রহণ করে তাকে পরমাণু বলে। পরমাণু মৌলিক পদার্থের ক্ষুদ্রতম কণিকা, যার মধ্যে ওই পদার্থের সকল ধর্ম বজায় থাকে এবং যা রাসায়নিক বিক্রিয়ায় অংশগ্রহণ করে তাকে পরমাণু বলে। সাধারণভাবে পরমাণু নিস্তড়িত হয় কেন? পরমাণুর প্রধান তিনটি কণিকা: প্রোটন, যা ধনাত্মক তড়িৎযুক্ত; নিউট্রন, যা নিস্তড়িত অর্থাৎ যার কোনো আধান নেই; এবং ইলেকট্রন, যা ঋণাত্মক তড়িৎযুক্ত। প্রোটন এবং নিউট্রন পরমাণুর নিউক্লিয়াসে অবস্থান করে। প্রোটন, যেটি ধনাত্মক তড়িৎগ্রস্ত, এবং নিউট্রন, যেটি নিস্তড়িত, তারা পরমাণুর নিউক্লিয়াসে অবস্থান করে, অর্থাৎ পরমাণুর মাঝখানে, পরমাণুর অভ্যন্তরে ঘন ঠাসাঠাসিভাবে অবস্থান করে, এবং ইলেকট্রনগুলো ওই নিউক্লিয়াসের চারিদিকে আবর্তন করে। তাহলে পরমাণুর তিনটি প্রধান কণিকা পেলাম: একটি প্রোটন, যেটি ধনাত্মক তড়িৎগ্রস্ত কণিকা; একটি নিউট্রন, যেটি নিস্তড়িত কণিকা; এবং একটি ইলেকট্রন, যা ঋণাত্মক তড়িৎযুক্ত কণিকা। এই প্রোটন এবং নিউট্রন পরমাণুর নিউক্লিয়াসে অবস্থান করে এবং ইলেকট্রনগুলি নিউক্লিয়াসের চারিদিকে বিভিন্ন কক্ষপথে আবর্তন করে। প্রোটন ধনাত্মক তড়িৎগ্রস্ত কণা এবং একটি প্রোটনের আধান +1.6 × 10⁻⁻⁹ কুলম্ব। প্রোটন হলো ধনাত্মক তড়িৎগ্রস্ত কণা এবং একটি প্রোটনের আধান হলো +1.6 × 10⁻⁻⁹ কুলম্ব। অপরপক্ষে ইলেকট্রন ঋণাত্মক তড়িৎগ্রস্ত কণা এবং একটি ইলেকট্রনের আধান 1.6 × 10⁻⁻⁹ কুলম্ব। এটি ঋণাত্মক তড়িৎগ্রস্ত কণা। প্রোটন ধনাত্মক তড়িৎগ্রস্ত কণা, এর আধান +1.6 × 10⁻⁻⁹ কুলম্ব। আর ইলেকট্রন ঋণাত্মক তড়িৎগ্রস্ত কণা, যার আধান -1.6 × 10⁻⁻⁹ কুলম্ব। এখান থেকে দেখা যাচ্ছে প্রোটনের আধান এবং ইলেকট্রনের আধান সমান, কিন্তু তারা বিপরীত তড়িৎযুক্ত। প্রোটন পজিটিভ এবং ইলেকট্রন নেগেটিভ। নিউট্রনের কোনো আধান নেই। কোনো নিস্তড়িত পরমাণুতে প্রোটন সংখ্যা এবং ইলেকট্রন সংখ্যা সমান। যে পরমাণুটি নিস্তড়িত তার প্রোটন সংখ্যা এবং ইলেকট্রন সংখ্যা সমান হয়। একটি প্রোটন ও একটি ইলেকট্রনের আধান সমান, কিন্তু বিপরীত। আমরা দেখলাম একটি প্রোটনের আধান এবং একটি ইলেকট্রনের আধান সমান, কিন্তু বিপরীত। তাই এরা পরস্পরকে প্রশমিত করে। তাহলে যতগুলি প্রোটন থাকে পরমাণুতে ততগুলোই ইলেকট্রন থাকে। আর যেহেতু একটি প্রোটনের আধান এবং একটি ইলেকট্রনের আধান সমান কিন্তু বিপরীত, তাই এরা একে অপরকে প্রশমিত করে। তাই সামগ্রিকভাবে কোনো পরমাণু নিস্তড়িত হয়। উদাহরণস্বরূপ এখানে একটি লিথিয়াম পরমাণুকে দেখানো হয়েছে, যার পরমাণু ক্রমাঙ্ক 3। অর্থাৎ লিথিয়াম পরমাণুর নিউক্লিয়াসে আছে 3টি প্রোটন এবং বাইরের কক্ষপথে 3টি ইলেকট্রন আবর্তন করছে। প্রোটন সংখ্যা সমান ইলেকট্রন সংখ্যা। এখানে 3টি প্রোটন 3টি ইলেকট্রনের আধানকে প্রশমিত করছে। তাই এই লিথিয়াম পরমাণুটিকে যদি বাইরে থেকে মাপা যায় তাহলে দেখা যাবে এটি একটি নিস্তড়িত পরমাণু। আয়ন কাকে বলে? তড়িৎগ্রস্ত পরমাণু বা পরমাণু পুঞ্জকে আয়ন বলে। আয়ন কাকে বলে? তড়িৎগ্রস্ত পরমাণু বা পরমাণু পুঞ্জকে আয়ন বলে। কোনো পরমাণু কখন আয়নিত হয়? যখন কোনো পরমাণু তার সর্ববহিস্থ কক্ষপথ থেকে এক বা একাধিক ইলেকট্রন বর্জন করে বা সর্ববহিস্থ কক্ষপথে এক বা একাধিক ইলেকট্রন গ্রহণ করে, তখন পরমাণুটি আয়নে পরিণত হয়। পরমাণু কখন আয়নে পরিণত হয়? যখন কোনো পরমাণু তার সর্ববহিস্থ কক্ষপথ থেকে এক বা একাধিক ইলেকট্রন বর্জন করে বা তার সর্ববহিস্থ কক্ষপথে এক বা একাধিক ইলেকট্রন গ্রহণ করে, তখন সেই পরমাণুটি আয়নে পরিণত হয়। আয়ন দু প্রকার হয়, একটি ক্যাটায়ন এবং অপরটি হচ্ছে অ্যানায়ন।
ক্যাটায়ন অর্থাৎ ধনাত্মক তড়িৎগ্রস্ত আয়ন, ধনাত্মক তড়িৎগ্রস্ত আয়নকে ক্যাটায়ন বলা হয়। এবার আমরা দেখব কেমন করে ক্যাটায়ন সৃষ্টি হয়, অর্থাৎ ধনাত্মক তড়িৎগ্রস্ত আয়ন কিভাবে সৃষ্টি হয়। এখানে আমরা দেখিয়েছি একটি সোডিয়াম পরমাণুর গঠন। আমরা জানি সোডিয়াম পরমাণুর পরমাণু ক্রমাঙ্ক 11, অর্থাৎ সোডিয়াম পরমাণুর নিউক্লিয়াসে আছে 11টি প্রোটন এবং বাইরের বিভিন্ন কক্ষপথে মোট 11টি ইলেকট্রন আবর্তন করছে। এর ইলেকট্রন গঠন 281, অর্থাৎ এর ইলেকট্রন সজ্জা এটা 281। প্রথম কক্ষপথে আছে 2টো, দ্বিতীয় কক্ষপথে আছে 8টা ইলেকট্রন এবং সর্বশেষ কক্ষপথে আছে 1টি ইলেকট্রন। সোডিয়াম যখন তার সর্ববহিস্থ কক্ষের একমাত্র ইলেকট্রনটিকে বর্জন করবে তখন সোডিয়াম পরমাণুর গঠন এরকম হয়ে যাবে, অর্থাৎ বাইরের কক্ষপথটি আর থাকবে না। এখন সোডিয়াম যে আয়ন পেলাম এর 2টি কক্ষপথ আছে, এতে ইলেকট্রন সংখ্যা 2, এখানে 8, ইলেকট্রন সংখ্যা হয়ে গেছে 28, এখানে ছিল 281, অর্থাৎ সোডিয়াম পরমাণু তার সর্ববহিস্থ কক্ষপথ থেকে একটি ইলেকট্রনকে বর্জন করেছে, বর্জন করে সোডিয়াম আয়নে পরিণত হয়েছে। সোডিয়াম পরমাণু মাইনাস ইলেকট্রন ইজ ইকুয়াল টু সোডিয়াম প্লাস আয়ন ক্যাটায়ন, অর্থাৎ সোডিয়াম পরমাণু যদি একটি ইলেকট্রনকে বর্জন করে সেটি ক্যাটায়নে পরিণত হয়, কেননা এই ক্ষেত্রে নেগেটিভ আধানের পরিমাণ কমে যায় এবং পজিটিভ আধান একই থাকে, তাই পজিটিভ আধান সামগ্রিকভাবে বেশি হয়, তাই সোডিয়াম একটি ইলেকট্রন বর্জন করে সোডিয়াম প্লাস আয়ন বা ক্যাটায়নে পরিণত হয়। তাহলে যখন কোনো পরমাণু তার সর্ববহিস্থ কক্ষপথ থেকে এক বা একাধিক ইলেকট্রনকে বর্জন করে তখন সেই পরমাণুটি ক্যাটায়ন বা ধনাত্মক আয়নে পরিণত হয়। অ্যানায়ন, ঋণাত্মক তড়িৎগ্রস্ত আয়নকে অ্যানায়ন বলে। আমরা আগে পড়লাম ধনাত্মক তড়িৎগ্রস্ত আয়নকে ক্যাটায়ন বলে, এখন দেখলাম ঋণাত্মক তড়িৎগ্রস্ত আয়নকে অ্যানায়ন বলে। এখন আমরা দেখব কেমন করে অ্যানায়ন সৃষ্টি হয়। এখানে আমরা একটি পরমাণুর গঠন দেখিয়েছি, ক্লোরিন পরমাণু। ক্লোরিন পরমাণুর ইলেকট্রন সজ্জা দেখিয়েছি। ক্লোরিন পরমাণুর পরমাণু ক্রমাঙ্ক হচ্ছে 17, অর্থাৎ এই পরমাণুর নিউক্লিয়াসে আছে 17টি প্রোটন এবং বাইরের বিভিন্ন কক্ষপথে মোট 17টি ইলেকট্রন আবর্তন করছে, কারণ আমরা জানি প্রোটন সংখ্যা এবং ইলেকট্রন সংখ্যা সমান হয়। তাহলে নিস্তড়িত ক্লোরিন পরমাণুর ক্ষেত্রে 17টি প্রোটন আছে আর বাইরের কক্ষপথে মোট 17টি ইলেকট্রন বিভিন্ন কক্ষপথে আবর্তন করছে। ক্লোরিন পরমাণুর প্রথম কক্ষপথে আছে 2টি ইলেকট্রন, দ্বিতীয় কক্ষপথে আছে 8টি ইলেকট্রন এবং তৃতীয় কক্ষপথে আছে 7টি ইলেকট্রন। আমরা চিত্রে দেখেছি প্রথম কক্ষপথে 2টো, দ্বিতীয় কক্ষপথে 8টা এবং তৃতীয় কক্ষপথে 7টা, মোট 17টি ইলেকট্রন আবর্তন করছে। এখন এই ক্লোরিন পরমাণুটি যদি তার সর্ববহিস্থ কক্ষপথে একটি ইলেকট্রন গ্রহণ করে, ধরে নেওয়া হলো এই ক্লোরিন পরমাণুটি তার সর্ববহিস্থ কক্ষপথে একটি ইলেকট্রন গ্রহণ করলো, তাহলে এই ইলেকট্রনিক স্ট্রাকচারটা হয়ে যাবে 287 থেকে 288, কেননা একটি ইলেকট্রন সর্ববহিস্থ কক্ষপথে গৃহীত হয়েছে, অর্থাৎ হয়ে গেছে 288। অর্থাৎ ক্লোরিন পরমাণু যদি একটি ইলেকট্রন গ্রহণ করে তার সর্ববহিস্থ কক্ষপথে তখন সেটি ক্লোরিন মাইনাস আয়নে পরিণত হয়, এটি একটি অ্যানায়ন। এখানে যেহেতু একটি ইলেকট্রন সর্ববহিস্থ কক্ষপথে গৃহীত হলো তাই এক্ষেত্রে ঋণাত্মক আধানের পরিমাণ বেড়ে গেল, ধনাত্মক আধানের পরিমাণ একই থাকলো। যেহেতু সামগ্রিকভাবে ঋণাত্মক আধানের পরিমাণ বেড়ে গেল তাই পরমাণুটি একটি আয়নে পরিণত হলো এবং যেটি হবে অ্যানায়ন, অর্থাৎ ঋণাত্মক তড়িৎগ্রস্ত আয়ন। আজকে এই পর্যন্তই। আমার ক্লাসটা শোনার জন্য সকলকে ধন্যবাদ। ক্লাসটা ভালো লাগলে একটি লাইক দেবে, বন্ধুদের সাথে শেয়ার করবে এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। অবশেষে আরও একবার সকলকে ধন্যবাদ জানিয়ে আজকের ক্লাসটা আমি শেষ করব। নমস্কার।